হঠাৎ চিৎকার করে উঠলেন, ইউ ম্যান গেট আউট! আর যেন এই বাড়িতে না দেখি। মায়ের সেই কথায় ভদ্রলোকের মুখ হঠাৎ কেমন হিংস্র হয়ে উঠল। আমার ভয় হচ্ছিল লোকটা ভয়ানক কিছু করে ফেলবে হয়তো। বাড়িতে কাজের মানুষও কেউ যখন নেই, বেশ ভয় পেয়ে গিয়েছিল। মার কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সমানে চিৎকার করে চলেছেন, ইউ গেট আউট! ইউ গেট আউট ম্যান! সুপ্রিয় শ্রোতা, আজকের এই গল্পটি সৌদি প্রবাসী গাজী রেজা পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে এই গল্পটি তিনি শিশির বিশ্বাসের কাছ থেকে শুনেছেন। তো তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। ক্রমশ খালি হয়ে আসছে পাড়াটা। পশ এরিয়া, এমনিতেই নিরিবিলি, তার উপর গত কয়েক মাস ধরে এই এক অদ্ভুত ব্যাপার চলছে। সবার চোখে মুখে কেমন আতঙ্কের ছায়া। একে একে খালি হয়ে যাচ্ছে বাড়ি। অনেক বাড়ির ফটকেই উর্দিধারী পাহারাদার ছিল, তারা কাজ ছেড়ে আগেই চলে গেছে। তবু আদিনাথ বাবুরা ছিলেন। মা অসুস্থ হবার পরে প্রায়ই খোঁজ নিতে আসতেন, পরামর্শ দিতেন, খুব ভরসা পেতাম। তিনিও আজ সপরিবারে বাড়িতে তালা দিয়ে চলে গেলেন। তাদেরও চোখে মুখে সেই আতঙ্ক। ট্রাক ভর্তি কিছু মালপত্রও নিয়ে গেলেন, তাড়াতাড়ি ফিরবেন মনে হয় না। আমার অবশ্য উপায় নেই। বিহারের অজয় এক দেহাতি গ্রামের ছেলে, এসব নিয়ে কেউ সেখানে মাথা ঘামায় না। ভোর হলেই শুরু হয়ে যায় পেটের ভাবনা। সামান্য লেখাপড়াও শেখা হয়নি, ওসবের চলও নেই সেখানে। একটু বড় হলেই কোনো মনিবের ঠেকে কাজে লাগিয়ে দেওয়াই নিয়ম। খেতি নয়তো মাঠে গরু মোষ চড়াও। আমাকে অবশ্য সেই পর্যন্ত যেতে হয়নি। বয়স 5-এর কোঠায় পড়ার আগেই বাবা মা হঠাৎ মারা যেতে গ্রামের কয়েকজন একদিন স্টেশনে নিয়ে কলকাতার এক ভিড়ের ঠাসা ট্রেনে তুলে দিলেন। ওখানে এটাই নিয়ম। শুধু অনাথ নয়, কেউ পাগল হয়ে গেলেও তাকে কলকাতার ট্রেনে তুলে দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলে। কলকাতার পথে কুড়িয়ে খেলেও প্রাণ বাঁচবে। কোনোদিন গ্রামের বাইরে পা দিইনি। ট্রেনে সারাটা সময় ভয়ে কাঠ হয়েছিলাম। ভিড় গাড়িতে মানুষের জুতোয় ছড়ে রক্ত বের হয়েছে, ভয়ানক যন্ত্রণা, তবু গলা দিয়ে শব্দ বের হয়নি। পরের দিন সকালের দিকে ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছতে সবাই নামতে থাকলো। নেমে পড়লাম আমিও। তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা কম হয়নি। এত বড় কলকাতা শহর কুড়িয়ে খেয়েও দিব্যি চলে যায়। বেশ মানিয়েও নিয়েছিলাম। দিনভর পথে পথে, শুধু শহর নয়, আশপাশও বেশ জানা হয়ে গিয়েছিল, কিন্তু কপালে সইল না। একদিন পুলিশের খপ্পরে পড়ে গেলাম। তারা এক অনাথ আশ্রমে জিম্মা করে দিয়ে গেল। ফের সেই কষ্টের দিন। পাঁচিল ঘেরা উঁচু জেলখানার মতো বাড়ি, গেটে পাহারাদার, কিন্তু অন্য কিছুই নেই। দিন গেলে যে খাবার মেলে তাতে পেট ভরে না। বয়সে যারা সন্ডা, তারা তাই অন্যদের খাবার কেড়ে খায়। কিছু বলার ক্ষমতা নেই। তারপর হামেশাই চড়চাপড়, শুধু সন্ডা ছেলেদের নয়, হোমের বাবুদেরও। তাদের হরেক ফাই ফরমাস খাটতে হয়। এদিকে পেটে খিদের তাণ্ডব। এভাবে আর কিছুদিন চললে মরেই যেতাম হয়তো। চোখের সামনে অনেককেই মরতেও দেখেছি। একটু পরে গাড়ি এসে লাশ নিয়ে চলে যেত, কিন্তু আমার বেলা কিছু অন্যরকম হয়ে গেল। একদিন হোমের এক সর্দার বাবু আমাকে স্নানের ঘরে গিয়ে সাবান মেখে স্নান করতে বললেন। তারপর পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে নিয়ে গেলেন অফিস ঘরে। সেখানে তখন হোমের মালিকও বসে, এছাড়া বয়স্ক এক মহিলা। পরনে সাদা হলেও রঙিন পাড়ের দামি শাড়ি, রানী মায়ের মতো। অমন ঝকঝকে দামি শাড়ি, জামা কাপড় আমাদের গ্রামে মনিবের বাড়ির কাউকেও পরতে দেখিনি। ভয়ে কাঠ হয়ে আছে। উনি কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিলেন। মুহূর্তে আমার চোখ দিয়ে জল গড়িয়ে নামল। উনি রুমাল বের করে মুছিয়ে দিলেন।
একটু পরে বেরিয়ে পড়লেন আমাকে নিয়ে। বাইরে ট্যাক্সি দাঁড়িয়েছিল, উঠে বসলেন তাতে। এ পর্যন্ত একটি কথাও মুখ থেকে সরেনি। ঘটনার আকস্মিকতায় প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম। গাড়ি চলতে শুরু করতে চমকে উঠে বললাম, রানীমাই, কোথায় যাচ্ছি? উনি অল্প হাসলেন, ফের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি রানী নই রে পাগলা, তোর নতুন মা। তোকে অ্যাডপ্টে নিয়েছি, মা বলে ডাকবে। রানীমার সেই কথার অর্থ সেভাবে বুঝতে না পারলেও যেটুকু বুঝলাম তাতে অবাক হয়ে বললাম, তুমি তুমি মাই নয় রে পাগলা। উনি মাথায় হাত বুলিয়ে দিলেন, আবার বললেন, মা মা বলবি আমাকে, মনে থাকবে? আমি মস্ত করে ঘাড় নেড়েছিলাম শুধু। পাঁচিল ঘেরা অনেকটা জমি নিয়ে নতুন মায়ের বাড়ি, ঝকঝকে প্রতিটি ঘর, জনা কয়েক কাজের মানুষ, জানালায় দামি পর্দা। এমন বাড়িতে কোনোদিন যে ঠাঁই হবে স্বপ্নেও ভাবিনি। গোড়ায় কয়েকদিন তো মাঝে মধ্যেই মনে হতো বুঝি স্বপ্ন দেখছি, ভেঙে গেলেই দেখব সেই হোমের জেলখানায় পড়ে আছি। নতুন পরিবেশে নতুন আদব কায়দা কি সহজে রপ্ত হতে চায়? প্রায় ভুল হয়ে যেত। বাড়ির কাজের মানুষও হাসত। নতুন মা কিন্তু কখনোই বিরক্ত হতেন না। ভুল হয়ে গেলে হাতে ধরিয়ে বুঝিয়ে দিতেন, বলতেন, তোকে আমি মিঠুনের থেকেও বড় করে তুলব, পারবি না? ততদিনে সামান্য হলেও বুঝতে শিখেছি। প্রথম দিন মার মুখে ওই নাম শুনে থতমত খেয়ে বলে ফেলেছিলাম, মিঠুনকে মা? আমার কথায় মা নিজেও কিছু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, তবে সামলে নিয়েছিলেন মুহূর্তে। মিঠুন, সে ছিল একজন, এখন কেউ না। ততক্ষণে আমার দৃষ্টি এড়ায়নি মায়ের চোখ দুটো ছলছল হয়ে উঠেছে, এখনই গড়িয়ে পড়বে হয়তো। আমি অপ্রস্তুত হয়ে বললাম, তুমি কাঁদছ মা? ঠোঁট কামড়ে সামান্য দম নিলেন উনি। চোখের কোলে তখন ছেঁটে ফোটা জলও অবশিষ্ট নেই দেখলাম। একদম স্বাভাবিক গলায় বললেন, ভেবেছিলাম ওর জন্য আর কাঁদব না, তবু দেখ চলে আসে কান্না। কি জানিস, যখন বিধবা হলাম মাত্র 4 বছর বয়স ওর, নিজের মতো করে বড় করেছিলাম। মিঠুন লেখাপড়ায় বড্ড ভালো ছিল রে। তারপর চাকরি পেল, নিজে পছন্দ করে বিয়ে করলো। ওর ইচ্ছায় কিছুমাত্র বাধা দেইনি আমি, তবু আলাদা বাসা নিয়ে চলে গেল। তুইও তাই করবি বুঝি? আমি জড়িয়ে ধরেছিলাম মাকে। অমন কথা বলো না মা, যদি তাড়িয়ে না দাও চিরকাল তোমার কাছে থাকবো, কোথাও যাব না। সে মিঠুনও বলতো রে। বলতে গিয়ে মা হেসে ফেলেছিলেন, বড় করুণ সেই হাসি। তারপর কাছে টেনে মাথায় হাত বুলিয়ে কান্না ভেজা গলায় বলেছিলেন, কি জানিস বাবা, উনি যা রেখে গিয়েছেন, যা পেনশন পাওয়া যায়, অভাব নেই। তবু তো কাউকে দরকার, দুটো কথা বলার জন্য তো কাউকে লাগে, বল? উত্তরে কিছুই বলতে পারেনি। তবে সেই দিনই ঠিক করে ফেলেছিলাম মায়ের কোনো কষ্ট রাখব না। কিন্তু ভাবলে কি সব হয়? একে ছেলে মানুষ, পেটে তেমন বিদ্যেও নেই। মা অবশ্য শুরু করে দিয়েছিলেন ঘরে বসেই অক্ষর জ্ঞান। চটপট শিখেও ফেলেছিলাম। 6 মাসের মধ্যে বাংলা বেশ পড়তে শিখেছি। আর কিছু সরগর হলেই ইংরেজি আর অঙ্ক শুরু হবে। তার মধ্যেই এক ব্যাপার হয়ে গেল। সেদিন বিকেলে মায়ের কাছে পড়তে বসেছি। দামি পোশাক পরা এক ভদ্রলোক এলেন। গোড়ায় মা যথেষ্ট ভদ্র ব্যবহারই করেছিলেন, ড্রয়িং রুমেও বসিয়েছিলেন। আমি অন্য ঘরে একাই পড়ছিলাম। হঠাৎ তর্কাতর্কির শব্দে ছুটে গিয়ে দেখি মা ক্ষোভে প্রায় ফেটে পড়েছেন। হরনাথ বাবু, কতবার আপনাকে বলেছি না, স্বামীর এই বাড়ি আমি প্রমোটারকে দেব না, যেমন আছে তেমনই থাকবে। তবু কেন এসে বিরক্ত করেন? শিগগির চলে যান। একটু উত্তেজিত না হয়ে অন্য পক্ষ কিছু বোঝাবার চেষ্টা করছিলেন, কিন্তু মা একটি কথাও শুনতে চাইলেন না। হঠাৎ চিৎকার করে উঠলেন, ইউ ম্যান গেট আউট! আর যেন এই বাড়িতে না দেখি। মায়ের সেই কথায় ভদ্রলোকের মুখ
হঠাৎ কেমন হিংস্র হয়ে উঠল। আমার ভয় হচ্ছিল লোকটা ভয়ানক কিছু করে ফেলবে হয়তো। বাড়িতে কাজের মানুষও কেউ তখন নেই, বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মার কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সমানে চিৎকার করে চলেছেন, ইউ গেট আউট, ইউ গেট আউট ম্যান, এক্ষুনি। মায়ের এই রুদ্রমূর্তি কখনো দেখিনি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন শেষ পর্যন্ত, দাঁত কড়মড় করে এক ঝলক মায়ের দিকে, তারপর আমার দিকে তাকালেন, শেষে জুতোর মশমশ আওয়াজে বের হয়ে গেলেন। ক্ষোভে উত্তেজনায় মা তখন থরথর করে কাঁপছেন। সেদিন ডাক্তার ডাকতে হয়েছিল, মা নিজেই ফোন করেছিলেন। খুব অসহায় লাগছিল। লেখাপড়া জানলে অন্তত ডাক্তারের নম্বরটা তো খুঁজে ফোনটা করতে পারতাম, মাকে কষ্ট করতে হতো না। মা সেবার শয্যাশায়ী ছিলেন বেশ কয়েকদিন। সব সময়ের জন্য নার্স, দু একদিন অন্তর ডাক্তার, মুখে বলতে পারিনি কিছুই। কিন্তু মায়ের ওই অবস্থা দেখে বুকের ভেতরটা ফেটে যেত। কি বোকা আমি! ভাবতাম মা খুব সুখী মানুষ, কিন্তু ভিতরে এত অশান্তি, কষ্ট ভাবতেও পারেনি। মা আমার অবস্থা কিছুটা অনুমান করতে পেরেছিলেন। কিছুটা সুস্থ হয়ে উঠতে নিজেই একদিন বললেন, তুই মন খারাপ করিস নি। ভদ্রলোকের এই বায়না চলছে, উনি মারা যাবার পর থেকে এখানে ফ্ল্যাট বাড়ি তুলতে চায়। মিঠুন তখন মাত্র 4 বছরের, আর এখন তো এখানে জমির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। লোভ তো হবেই, তার উপর মিঠুনকেও সঙ্গে পেয়ে গেছে। মিঠুন আর বৌমা দুজনেরই ইচ্ছে এখানে ফ্ল্যাট বাড়ি হোক। কয়েকবার নানাভাবে বোঝাতেও এসেছিল, এতটা জমি এই বাজারে এভাবে ফেলে রেখে কি হবে, বরং ফ্ল্যাট বাড়ি উঠলে অনেক লাভ। প্রমোটার হরনাথ বাবু 2 আর 3 তলায় 2টো করে সেরা ফ্ল্যাট দেবেন, সঙ্গে নগদ মোটা টাকা। কিন্তু আমাকে নড়াতে পারেনি। ওরা হয়তো খুব ভুল বলেনি। অনেকটা সময় কথা বলে মা হাঁপিয়ে উঠেছিলেন। সামান্য বিরতি দিয়ে বললেন, কিন্তু কিভাবে ধার দেনা করে মিঠুনের বাবা বাড়িটা তৈরি করেছিলেন সে তো জানি। সেই ধার শোধ দিতে কম কষ্ট তো হয়নি, তবুও পরোয়া করেননি। বারান্দার রেলিং আমার তেমন পছন্দ হচ্ছিল না, ফের ভেঙে তৈরি করেছিলেন। কত ইচ্ছে ছিল, কত কিছু বলতেন। সেই বাড়ি আমি বেঁচে থাকতে ভেঙে ফেলবে ওরা? বলতে বলতে বুকে হাত দিয়ে ফের থেমে গিয়েছিলেন মা। সেদিনের পর ব্যাপারটা নিয়ে মাকে আর কথা বলতে দেইনি আমি। প্রসঙ্গ তুললেই চুপ করিয়ে দিতাম। ওসব থাক মা, আগে তুমি পুরো সুস্থ হয়ে ওঠো। ওসব থাক মা, আগে তুমি পুরো সুস্থ হয়ে ওঠো। কিন্তু সামান্য পথের ছেলে আমি, সেই ভাবনার কতটুকুই বা মূল্য। মা তখনও সারাদিন বিছানায়। একদিন এক ভদ্রলোক বাড়িতে এলেন, একদম মায়ের মুখের আদল। বাড়িতে মিঠুন দাদার কোনো ছবিও নেই, তবু সেই মুখের দিকে তাকিয়ে মায়ের একমাত্র ছেলেকে চিনতে ভুল হয়নি। সঙ্গে একজন সুন্দরী মহিলা, স্ত্রীকে নিয়ে মাকে দেখতে এসেছেন উনি। খুব আনন্দ হয়েছিল। ভেবেছিলাম মায়ের এই অবস্থা, 2 পক্ষের মিল হয়ে যাবে এবার। কিন্তু আমার ভাবনা কিছুমাত্র মেলেনি। পাশের ঘরেই ছিলাম। প্রাথমিক 2-1 কথার পরেই মিঠুন দাদা হঠাৎ প্রসঙ্গ পাল্টে বললেন, তুমি অরফ্যান হোম থেকে অ্যাডপ্ট নিয়েছো মা? নিয়েছি তো। মা চেঁচিয়ে উঠলেন হঠাৎ। শুধু অ্যাডপ্ট নয়, হাইকোর্টের বড় অ্যাডভোকেটের সঙ্গে কথাও বলেছি, সব দিয়ে যাব ওকে। ভেবেছিলি আমি বিদেয় হলে? মা কথা শেষ করতে পারলেন না, বুকে হাত দিয়ে ভয়ানক কাশতে শুরু করলেন। নার্স ব্যস্ত হয়ে পড়লেন তাকে নিয়ে। ছুটে এলাম আমিও। মিঠুন দাদা আর তার স্ত্রী তখনও প্রায় নির্বিকার। দেখে আমি তাদের হাত জোর করে পাশের ঘরে বসতে বলেছিলাম। উত্তরে মিঠুন দাদা 2 চোখে আগুন ছুড়ে দিয়ে চেঁচিয়ে উঠলেন, শাট আপ ইউ সোয়াইন। তারপর স্ত্রীকে নিয়ে কটমট করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভীষণ অপরাধী মনে হচ্ছিল নিজেকে। হাজার হোক উনি মায়ের নিজের ছেলে। আমার কথা বলা ঠিক হয়নি। অপরাধ বোধটা সমানে কুড়ে খাচ্ছিল। রাতের দিকে মা সামান্য সুস্থ বোধ করতে কাছে গিয়ে বললাম, আমার ভুল হয়ে গেছে মা, মিঠুন দাদাকে ওইভাবে বলা উচিত হয়নি। মা আমার মাথায় হাত রেখে বললেন,
ওরে, কিচ্ছু ভুল করিসনি তুই, শুধু কথা দে আমায় ছেড়ে যাবি না। কথা বলতে কষ্ট হচ্ছিল মার। নার্সের ইঙ্গিতে আমি বেশিক্ষণ আর থাকিনি, শুধু বলেছিলাম, তুমি ভেবো না মা, তোমায় কোনো দিনও ছেড়ে যাব না আমি। মার অসুস্থতা ক্রমেই বেড়ে চলল। এরপর দিনরাত নার্স, বড় ডাক্তার, কিছুই বাদ ছিল না, কিন্তু তেমন কোনো উন্নতিও দেখা যাচ্ছিল না। সারা দিন প্রায় শুয়েই থাকেন। চলছিল এইভাবেই। তার মধ্যেই একদিন কিছু বেলার দিকে মিঠুন দাদা দেখা করতে এলেন। খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মায়ের যে অবস্থা, ফের না একটা অঘটন হয়। কিন্তু মিঠুন দাদা এবার তেমন কোনো প্রসঙ্গ তুললেন না। জানালেন তার বাসার কাছে চেন্নাই থেকে বড় এক হার্ট স্পেশালিস্ট এসেছেন। উনি তার সঙ্গে মায়ের ব্যাপারে কথা বলেছেন, দেখতে রাজিও হয়েছেন তিনি। আজই ভিজিটিং ডেট, সেই জন্যই তার আশা। মাকে নিয়ে গিয়ে দেখিয়ে আনবেন। ভেবেছিলাম মা হয়তো রাজি হবেন না, কিন্তু আশঙ্কা অমূলক করে মা বললেন, তা নিয়ে আয় না তাকে, ভিজিট নিয়ে ভাবতে হবে না, যা লাগে দিব। মিঠুন দাদা বললেন, সে কথা আমিও বলেছিলাম মা, উনি রাজি হলেন না। আসলে কলকাতায় এলে উনি বাড়িতে গিয়ে পেশেন্ট দেখেন না, তবে কথা দিয়েছেন বসিয়ে রাখবেন না, গেলে তৎক্ষণাৎ দেখে দেবেন, 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারবেন। মা তবু রাজি হচ্ছিলেন না। ডাক্তারের নাম শুনে নার্স কিন্তু দেখিয়ে আসতেই মত দিলেন। আমিও তাই বললাম। শেষ পর্যন্ত রাজি হলেন মা। অ্যাম্বুলেন্স আনা হয়েছিল। মা সেই অ্যাম্বুলেন্সে নার্সকে সঙ্গে নিয়ে চলে গেলেন। মিঠুন দাদা ঘণ্টা 2-এর মধ্যে ফিরে আসবেন বলেছিলেন, কিন্তু প্রায় সন্ধে হতে চলল, কারো দেখা নেই তখনও। ভীষণ দুশ্চিন্তায় ঘর বার করছি। রাত প্রায় 8টা নাগাদ একটা গাড়ি বাড়ির সামনে এসে থামল। ছুটে বের হয়েছি। মিঠুন দাদা ঢুকলেন একাই। আমি রুদ্ধশ্বাসে বললাম, মিঠুন দাদা, মা কোথায়? উনি সামান্য উদ্বেগ ভরা গলায় বললেন, ডাক্তারের পরামর্শে মাকে আজকের মতো আমার বাসায় নিয়ে তুলেছি, শুধু খবর দিতে নয়, তোকে নিয়ে যেতেও এসেছি। মা তোকে কিছু বলবেন বোধ হয়, বারবার বলছেন, তাই ছুটে এলাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, কিন্তু মা যে না ফেরা পর্যন্ত আমাকে বাড়িতেই থাকতে বলে গেছেন। বোকার মতো কথা বলিস নে। মিঠুন দাদা ঘাড় ঝাঁকালেন, মাই তোকে ডেকেছেন, না যেতে চাস তো ফিরে গিয়ে সে কথাই বলি। এরপর মিঠুন দাদার কথায় রাজি না হয়ে উপায় ছিল না। গাড়িতে রওনা হয়ে পড়েছিলাম ওনার সঙ্গে। এই কলকাতা শহরের পথে পথে ঘুরে বেরিয়েছি দিনের পর দিন, অনেক কিছুই চেনা। ভবানীপুরে যোগবাজারের কাছে এসে গাড়িটা যখন থামলো, চিনতে অসুবিধা হয়নি। মায়ের কাছে শুনেছি মিঠুন দাদা ভবানীপুরের দিকে বাসা নিয়ে থাকেন। নামার জন্য তৈরি হচ্ছি। মিঠুন দাদা বললেন, তুই গাড়িতে একটু বস, আমি বাজার থেকে সামান্য কেনাকাটা করে আসছি। চলে গেলেন উনি। ফিরে এলেন মিনিট কয়েকের মধ্যেই, হাতে ছোট এক প্যাকেট। সেটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এতে প্যাটিস আর জলের পাউচ আছে, তুই খেয়ে নে, সারাদিন বোধহয় কিছুই খাসনি। আমি ততক্ষণে বাজার করে আসছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন উনি। মিঠুন দাদা ভুল বলেননি। বাড়িতে খাবার থাকলেও মায়ের চিন্তায় সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি। খেয়াল হলো ভীষণ খিদেই শুধু নয়, জল তৃষ্ণাও পেয়েছে। প্যাকেটের সেই প্যাটিস আর জল খেয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম বোধ হয়। মিঠুন দাদাও ফিরতে দেরি করছিলেন। গাড়ি দাঁড়িয়েছিল যথাস্থানে। সেই ঘুম যখন ভাঙল, চারপাশে তাকিয়ে প্রায় চমকে উঠলাম। অন্ধকারে কোথায় পড়ে আছি আমি? কতক্ষণ? প্রায় ধর্মরি উঠলাম। নিশুতি গভীর রাত, তবু চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম জায়গাটা ধাপার কাছে ভেরি অঞ্চল, কাছেই পাকে ভরা বড় এক খাল। আকাশ পাতাল ভাবছি। মাথা কিছু সাফ হতেই মনে পড়ল মায়ের কথা। লাফিয়ে উঠেই ছুটলাম কলকাতার বাড়ির দিকে। ধাপারের দিকে আগেও এসেছি, তবু পথ চেনে ফিরতে সকাল হয়ে গেল। বাড়ির সদর গেট বাইরে থেকে তালা লাগানো, কিন্তু বের হবার সময় যে তালা আমি লাগিয়ে গিয়েছিলাম, এটা সেই তালা নয়। পুরনো তালার চাবি পকেটে ছিল, হাতরে সেটাও পেলাম না। অগত্যা পাঁচিল টপকেই ঢুকে পড়লাম ভিতরে। বাড়ির দরজা বন্ধ, ভেতরে কেউ নেই। বুঝতে পারছিলাম মা এখনো ফেরেনি, নার্সও আসেনি।
দেরি না করে ছুটলাম ভবানীপুরের দিকে। মিঠুন দাদার বাড়ি চেনা হয়নি, কিন্তু ওখানেই যখন থাকেন ঠিক খুঁজে বের করতে পারবো। কাজটা যত সহজ ভেবেছিলাম তেমন হয়নি। 2 দিন শুধু পথেই ঘুরে বেড়ালাম। তারপর হঠাৎ এক দুপুরে দেখি বৌদিদিমণি বাজার থেকে ফিরছেন। তার পিছু নিলাম। একবার ভেবেছিলাম কাছে যাই, কিন্তু আগের দিনের কথা ভেবে সাহস হলো না। বাসা বেশি দূরে নয়, বড় দালান বাড়ির 3 তলায় এক ফ্ল্যাট। বৌদিদিমণি দরজা খুলে ভিতরে ঢুকলেন। পিছনে আমিও প্রায় নিঃশব্দে ঢুকে পড়লাম। হঠাৎ গিয়ে অবাক করে দেব মাকে, সেই ইচ্ছে। 3 কামরার ছোট ফ্ল্যাট, একের পর এক ঘর ঘোরা হয়ে গেল, কিন্তু মা কোথায়? কোনো ঘরেই দেখতে পেলাম না মাকে। বাসায় মিঠুন দাদাও নেই। বউ দিদিমণি ইতিমধ্যে কিচেনে কিছু করছিলেন। আমি সামনে গিয়ে বললাম, বউ দিদিমণি, আমার মা কোথায়? তাকে দেখছি না যে। উত্তরে বউ দিদিমণি আমার দিকে এক পলক তাকালেন, তারপর আতঙ্কে একটা চিৎকার দিয়ে ছুটে বেরোলেন বাইরে। সঙ্গে সঙ্গে ভয়ার্ত কণ্ঠের সেই চিৎকারে চারপাশ থেকে কয়েকজন ছুটে এলেন। ব্যাপার দেখে নিজেই এবার ভয় পেয়ে গেলাম। চোর সন্দেহে হয়তো মারতে শুরু করবে। ছুটে পালিয়ে এলাম সোজা আবার বাড়িতে। মায়ের অপেক্ষায় সেই থেকে বাড়িতেই আছি। মা ফিরে আসেনি আর। মিঠুন দাদারাও কেউ নয়। তবে দিন কয়েক পরে অন্য একটা ব্যাপার হয়েছে, ভয়ানক ব্যাপার। সেদিন কিছু বেলার দিকে বাইরে গেটের তালা খোলার শব্দে বের হয়ে দেখি প্রমোটার হরনাথ বাবু পিছনের ছেনি হাতুড়ি নিয়ে এক দঙ্গল কুলি মিস্ত্রি। কি সাহস লোকটার! মা বাড়িতে নেই, সেই সুযোগে মিস্ত্রি মজুর নিয়ে বাড়ি ভাঙতে এসেছে। হঠাৎ ভীষণ ভয় করতে লাগলো। বয়স্ক হলেও শক্তপোক্ত চেহারা, সঙ্গে অত মানুষ, তবু ছুটে গেলাম। হরনাথ বাবু মিস্ত্রিদের কিছু বলছিলেন। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। মানুষটির বিস্ফারিত 2 চোখে শুধুই আতঙ্ক। সেটা কাকে দেখে? আমি পিছন ফিরে দেখলাম, না, আমার পেছনে কেউ নেই। তিনি আমাকে দেখে এরকম আতঙ্কিত এবং বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন। এই অবস্থা দেখে আমি আরেকটু এগিয়ে গেলাম। ভদ্রলোক এবার দ্রুত গেট পার হয়ে রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন। ততক্ষণে সাহস কিছু বেড়েছে আমার। আমিও ছুটলাম পিছনে। তাই দেখে তিনি আরও জোরে ছুটতে শুরু করলেন। বড় রাস্তায় পড়েও লোকটা উদ্ভ্রান্তের মতো ছুটছিলেন। উল্টো দিকে থেকে যে তীব্র গতিতে বড় একটা ট্রাক আসছে, হুঁশ ছিল না তার। পড়ে গেলেন সামনে। ট্রাকের ড্রাইভার ব্রেক চেপেছিলেন, কিন্তু বড় গাড়ি থামতে থামতেই হরনাথ বাবুকে পিষে দিয়ে গেল। মুহূর্তে মৃত্যু। একের পর এক এমন অদ্ভুত ব্যাপার কেন যে ঘটছে আজও বুঝে উঠতে পারিনি। তবে মায়ের এই বাড়ি ভাঙতে তারপর কেউ আর আসেনি। তবু সতর্ক হয়ে থাকি। শুধু দিনেই নয়, রাতেও ঘুরে বেড়াই, বাড়ির চারপাশে টহল দিয়ে বেড়াই। বলা তো যায় না, ইদানিং দেখছি পথেও মানুষ কমে আসছে। সন্ধ্যের পরে তো দেখাই যায় না। আর আশপাশের বাড়ি খালি করে মানুষ তো আগেই চলে যেতে শুরু করেছে। প্রতিবেশী বলতে একমাত্র আদিনাথ বাবুরাই ছিলেন। আজ তারাও ঘর তালা বন্ধ করে চলে গেলেন। আমি অবশ্য সেই থেকে বাড়িতেই। মা কবে ফিরে আসবেন সেই অপেক্ষায় আছি। তাকে কথা দিয়েছিলাম যে। এই গল্পে আমরা যা বুঝতে পারলাম যে এই শিশুটি বা এই ছেলেটি মৃত্যুর পরে বুঝতে পারেনি যে তার আত্মা সে বয়ে বেড়াচ্ছে, এবং মায়ের প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা এবং মাকে দেয়া তার যে কমিটমেন্ট, সেটি রক্ষার জন্য এই বাড়ি পাহারায় সে এখনও নিয়োজিত আছে। যদিও তার দেহ বিলীন হয়ে গেছে, শুধু আত্মাটি ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের পরবর্তী কন্টেন্টের সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।